আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে। বিপুল অর্থ খরচে কেনা ওয়াটার বাস লোহালক্কর হিসেবে বিক্রির উদ্যোগ বিআইডব্লিউটিসির। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতে আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা চলছে। হাইকোর্টের বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করছে। বিচারিক আদালত ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের অন্যতম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন ও সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে নুসরাতের উপর চাপ দেয়া হলেও তিনি রাজি হননি। এরপর আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাইকোর্টে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মাহিদুর, এখন পর্যন্ত রায়ে কোন কোন বিষয় উঠে এসেছে বিস্তারিত জানাবেন। ঠিক 10:30 বাজেই কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এই কোর্ট বসেছে এবং কোর্ট বসার শুরুতেই কিন্তু অ্যাটর্নি জেনারেল কথা বলেছেন শুনানির জন্য। এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যেহেতু আজকে গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করা হবে, সেক্ষেত্রে কোনো আসামি বা যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা যেন কোনো বিচারিক অধ্যায় পার না পায়। এবং এখানে যদি হাইকোর্ট মনে করেন যে কোনো নির্দোষ কেউ প্রমাণিত হয়, তাহলে কোনো নির্দোষ ব্যক্তিও যাতে এই বিচারের আওতায় না আসে। তো এইরকম কথার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে বিচারপতি রাশেদুজ্জামান রাজা তিনি কিন্তু এই আজকের এই রায় ঘোষণার পটভূমি করতে শুরু করেছেন। আমরা দেখেছি যে শুরুতেই যেই ফেনীতে যে ট্রাইব্যুনালে এই মামলার শুনানি ছিল, সেখানকার যারা সাক্ষ্য দিয়েছিলেন সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের সময় তারা যা যা বলেছেন তা এখানে আবার পুনরায় তুলে ধরা হচ্ছে। এবং যে 16 জন আসামি, এই 16 জন আসামির কিন্তু এক একজনের যেরকম অভিযোগ ছিল সেই অভিযোগগুলিও কিন্তু এক এক করে পড়ে শোনানো হচ্ছে। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু আজকে নুসরাত জাহানের যে পরিবারবর্গ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু অধীর আগ্রহে এজলাসের ভিতরে অবস্থান করছেন এবং এজলাসের ভিতরে একটি পিনপতন নীরবতার সৃষ্টি হয়েছে। সবাই মনোযোগ দিয়ে শুনছেন, তারা আশা করছেন যে এখানে আসামি যারা আছে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। এবং অন্যদিকে আসামিদের যে আত্মীয় স্বজন, আমরা আসামিদের আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের সাথেও কথা বলেছি, তারাও একটি সুষ্ঠু বিচার চান। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি একটি পরিকল্পিত ঘটনা এবং তাদেরকে ফাঁসানো হয়েছে। তারাও কিন্তু একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের পরিবারের যাদেরকে আসামি করা হয়েছে তাদের নির্দোষ দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এবং আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত রয়েছেন। সবাই কিন্তু শুনছেন। আসামি পক্ষের আইনজীবীরাও আমাদেরকে জানাচ্ছেন যে তারা প্রমাণ করতে পেরেছেন যে তাদের আসামিরা নির্দোষ। তো এখনো পর্যন্ত এখানকার রায় পড়া শুরু হয়েছে, তবে আনুমানিক বেশ কিছুক্ষণ সময় লাগবে এই রায় শেষ করতে। তারপরে একটি নির্দেশনা আসবে কোর্টের ভেতর থেকে। যে নির্দেশনাটি আসবে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি একটু পটভূমির দিকে যদি যাই, যে এখানে আমরা যেটি শুনতে পেরেছি যে নুসরাত যখন মৃত্যুবরণ করেন তার আগে ঢাকার বার্ন ইউনিটে কিন্তু একটি জবানবন্দি তিনি দিয়েছিলেন।
এই জবানবন্দিটিও কিন্তু আজকে এই আদালতের মধ্যে পড়ে শোনানো হচ্ছে, যেটি আমরা শুনেছি। তিনি যা যা বলেছিলেন, যে এভিডেন্সগুলি সাক্ষ্যের মাধ্যমে উঠে এসেছে, বিশেষ অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস এবং সাক্ষীদের জবানবন্দি, সব কিছু মিলে আজকে একটি রায়ের পর্যায়ে যাবে এই মামলাটি। তো এটিকে বর্তমানে এই যে 7 বছর পরে হাইকোর্টের একটি ঐতিহাসিক মামলা, এটিকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মামলা হিসেবেই দেখছেন। এখানকার যে আশেপাশের মানুষজনের সাথেও আমরা কথা বলেছি, তারাও অনেক আগ্রহ দেখাচ্ছেন যে এটি একটি ঐতিহাসিক মামলার মাইলফলক হিসেবে থাকবে। যেহেতু ফেনীর যে আদালত রায় দিয়েছিলেন সেটি মাত্র 61 কার্যদিবসের মধ্যে এটি শেষ হয়েছিল, এবং দীর্ঘ 7 বছর পরে আজকে যে মামলাটির রায় ঘোষণা করা হচ্ছে, এটিও কিন্তু প্রায় 28 কার্যদিবসের যে শুনানি, সেই শুনানি শেষ করেই আজকে এই মামলার রায় ঘোষণা করা হবে। তো আপাতত এই মুহূর্তে এই ছিল সর্বশেষ তথ্য। সুমনা। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা ঘিরে নুসরাতের ফেনীর বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, নুসরাতের পরিবারের সদস্যরা কি কোনো রকম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কিনা, নিরাপত্তা জোরদার করার কারণ কি জানাবেন? সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আমরা এখন আছি ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাতদের বাড়িতে, যেখানে আজকে যে রায়কে কেন্দ্র করে এখানে আসলে পুলিশের তৎপরতা অনেক বাড়ানো হয়েছে। আসলে ঘটনার পর থেকে এখানে কিন্তু পুলিশ অবস্থান করছে, তবে বিশেষ করে কালকে যখন রায় ঘোষণার খবরটা আসলো তখন পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা ওদের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, তারা আসলে এরকম কোনো শঙ্কার কথা বলছেন না, তবে আতঙ্ক তাদের মাঝে বিরাজ করছে। আমরা তাদের স্বজনদের সাথে যে কথা বলেছি, তারা বলছে যে তাদের আতঙ্ক তো আছেই, যার কারণেই তো পুলিশের এই টহল বসানো হয়েছে। আজকে 7 বছর যাবৎ কিন্তু এই পুলিশের এই চৌকি এখানে বসানো হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আপনাকে যেটি বলতে চাই যে মাদ্রাসা ছাত্রী নুসরাত, সে তা অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়ে মূলত যে সে একটা মামলা করেছিল, ওই মামলা থেকেই তাকে মামলাটা উঠানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরবর্তী সময়ে তাকে মাদ্রাসার ছাদে আগুন লাগিয়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। সে এরপরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সে এরপরে ভাই মাহমুদুল হাসান নোমান যে মামলা করেছেন সেটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়। তারপর থেকেই কিন্তু এই যারা শাসক দলের তখনকার সময়ে তৎকালীন সময়ের শাসক দলের লোকজন ছিল, যার ফলে তারা তখন থেকে কিন্তু পরিবারটির ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলেই তারা পুলিশের কাছে নিরাপত্তা চায়, আর নিরাপত্তার জন্য তাদেরকে এখানে পুলিশের পক্ষ থেকে আজকে 7 বছর যাবৎ এই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এখন মানুষ বা উৎসুক আশপাশের মানুষের অবস্থান আমরা যেমন দেখছি, আশপাশে পুলিশ সহ তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তখন এখানে কোনো আসলে ওইরকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, মানুষের একটু ভিড় আছে এবং এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মানুষ। এই ছিল আমার কাছে সোনাগাজী নুসরাতের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের মধ্যে 9টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেগুলো এখন লোহালক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। এভাবে সরকারি অর্থ অপচয়ের আগে প্রকল্প নিয়ে ভালোভাবে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার চারদিকে থাকা নদ নদীকে কেন্দ্র করে ওয়াটার বাস সার্ভিস চালুর পরও বন্ধ হয়েছে বারবার। আর বৃত্তাকার এই নৌপথকে কেন্দ্র করে যে ল্যান্ডিং স্টেশনগুলো নির্মাণ করা হয় সেগুলো এখন যেন অনেকটা ভূতের বাড়ি। ওই নৌ রুটে চলার জন্য সব মিলিয়ে নামানো হয়েছিল 12টি ওয়াটার বাস। সেগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের 7টি, আর কিছু পড়ে আছে ঢাকার বাদামতলীতে। সেখানে গিয়ে দেখা যায় যানগুলো যেন দেখার কেউ নেই। রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকায় কেনা এই ওয়াটার বাসগুলো এখন রাজধানীর পুরন ঢাকার বাদামতলী ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সরজমিনে এসে দেখলাম এখানে এই বাসগুলোতে অবস্থান করছে বিআইডব্লিউটিসির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে জানানো হয় ওয়াটার বাসগুলোর ফিটনেস না থাকায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো শীঘ্রই নিলামে বিক্রি করা হবে। সরকার নানা ধাপে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত নৌপথ খনন, 10টি ল্যান্ডিং স্টেশন সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে প্রায় 38 কোটি টাকা ব্যয় করে। প্রশ্ন ওঠে, সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করার কেউ কি ছিল না? একটা সমন্বিত পরিকল্পনা ঘাটতি ছিল। তাড়াহুড়া করে আপনি যদি ফিজিবিলিটি না করেন, সম্ভবত যাচাই যদি না করেন,
ফলাফল এটাই হওয়ার কথা ছিল। কারণ এই যে অতীতে যে ওয়াটার ভেসেলগুলি, এটা অনেকটা বয়লারের মতন। এখানে ওয়াটার সার্কুলেশনের ব্যবস্থাপনা নাই, এবং ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, দুর্গন্ধ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে সম্ভবত যাচাই করে নেওয়া দরকার ছিল। বিশেষজ্ঞরা আরও বলছেন, বৃত্তাকার নৌপথ চালু করতে তড়িঘড়ি করে কোনো কাজ করা যাবে না। দীর্ঘ সময়ের একটি পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি এবং গতি যদি না বাড়াতে পারেন, সড়ক পথের সাথে কিন্তু কম্পিট করতে হবে। তো অতীতে আমি যেটা বললাম, ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, দেখা গেল যে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, এবং নৌযানের যে গতি সেটাও অনেক কম ছিল। অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার 3 শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ আছে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সই জাল করেছেন। এ বিষয়ে অভিযুক্তরা প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার নারকোনে অবস্থিত কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা নামে শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর ভিতরের গল্প একেবারেই ভিন্ন। কিছুদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন করে প্রতিষ্ঠানের 3 শিক্ষক। তবে স্বাক্ষর জালের বিষয়ে 3 শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান দোষারোপ করছে একে অপরকে। উচ্চতর গ্রেডের জন্য আমার শিক্ষক ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিছে। স্কুলের যে প্রধান দায়িত্বে আছেন ওনাকে দিছি, উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। এখানে আমি জাল করার কেউ না। জাল সইয়ের ব্যাপারে আমি জানি না, তবে আমি গেছিলাম ওখানে 2 স্যারের সাথে। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ। আমরা প্রতিষ্ঠান প্রধানের শরণাপন্ন হয়ে কাজটা করা হয়েছে। 1975 সালে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসাটি এখন শুধু নামে শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 250 হলেও নিয়মিত উপস্থিতি মাত্র 40 জন। প্রায় 210 জনের অনেকেই শুধু পরীক্ষা দিতে, কেউ বা উপবৃত্তির টাকা নিতেই ভর্তি আছেন। এছাড়াও ভবনের জরাজীর্ণ অবস্থা, আলোক স্বল্পতা থাকলেও শ্রেণীকক্ষে নেই বৈদ্যুতিক বাল্ব। একটি শ্রেণীকক্ষে মশারি ও খাট পেতে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পাঠদান হয় না বলেও অভিযোগ করছে শিক্ষার্থীরা। মাদ্রাসায় কোনো ওয়াশরুম নাই, আমাদের মাদ্রাসায় কোনো কমন রুম নাই, আমাদের ক্লাসরুমে লাইট নাই, এজন্য সমস্যা। আবার সিলিং নাই। আসলে আমাদের এই শিক্ষকরাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এদের কাছে আমাদের সন্তানরা কি শিখবে? তাদের এই দুর্নীতি বন্ধ করা হোক। এই মাদ্রাসায় কোনো পড়ালেখার পরিবেশই নেই এবং এই মাদ্রাসাটি একদম ভঙ্গুর অবস্থায় চলছে। শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি, উনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা তখন ওই যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সচেতন অভিভাবক মহল। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। সোয়াম ভিলেজ অন্তেহুরি এর অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে। বছরে 6 থেকে 8 মাস সম্পূর্ণ জলমগ্ন থাকা জনপদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের কুল ঘেঁষে এই গ্রামটির অবস্থান। জলের গ্রাম অন্তেহুরি, নামের মধ্যেই লুকিয়ে আছে জলের গল্প। হাওর বিল এবং জলরাশিকে ঘিরে ওঠা এই গ্রামের জীবনযাত্রা অন্য 10টি গ্রামের চেয়ে আলাদা। বর্ষায় যখন এই গ্রামে পানি ভেসে ওঠে তখন মনে হয় এটি যেন কোনো স্থলভাগে নয়, যেন জলের উপর ভেসে ওঠাই একটি গ্রাম। মূলত এই জায়গায় বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসেন। তুমি বিনে, তুমি বিনে এ ভুবনে আমার কে আছে ঔষধি বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এই গ্রামের যেরকম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক একই রকম ভাবে লুকিয়ে আছে পিছনের মানুষের কষ্টের গল্প। 6 থেকে 8 মাস আসলে তারা এই বৃষ্টির জন্য বা যানবাহনের অবনতির জন্য আসলে তারা চলাচল করতে পারে না। অসুবিধাগুলো নিয়েই আসলে এই গ্রামের মানুষরা প্রত্যেক দিন আসলে তারা চলাফেরা করছেন। জলের গ্রাম অন্তেহুরি থেকে রোনালদো ধর, মৌলভীবাজার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামের আরেক বাংলাদেশি। স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশে অধ্যুষিত ব্রুকলিনে এই ঘটনা ঘটে। ইউসুফ রাজুর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রাসেলের ডান পায়ে গুলি লেগেছে। দুজনই ওই রেস্তোরাঁর কর্মী। পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজ ইরান যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। বৈঠকে সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে ভারতকে অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ। এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে। নানা রকম আলোচনা সমালোচনাও করছেন দেশটির কূটনীতিকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি একটি অনুকূল পরিবেশ চায় ঢাকা। আর নয়াদিল্লি বলছে এই সফর নিয়ে তারা বেশ আগ্রহী। অর্থাৎ এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। তবে তারেক রহমানের এই সফরকে ঘিরে বেশ সরব ভারতীয় গণমাধ্যমগুলো। ব্যাপক আলোচনা এবং কূটনৈতিক বিশ্লেষণের মাধ্যমে নানা বয়ান দিচ্ছে তারা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বাংলাদেশের শর্তকে কঠিন শর্ত হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী এবং বিরোধী দলের চাপের কারণে এই কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের কাছে একটি চূড়ান্ত সীমারেখা হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য হিন্দু, দ্য প্রিন্টের মতো ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তারা বলছে দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বক্তব্য ঢাকার প্রধান অসন্তোষের কারণ। দ্য ওয়ার্ড তাদের বিশ্লেষণে বলছে কোনো সম্মেলনের সাইড লাইনে বৈঠক নয়, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর চায়। ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করেছে বাংলাদেশ। এদিকে ভারতীয় কূটনীতিকদের অনেকে আবার এই সফরকে দুই দেশের সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন। কেউ কেউ আবার ঢাকার এই অবস্থানকে রূঢ় ও অহংকারী আখ্যা দিয়ে সমালোচনাও করছেন। তবে দিল্লি বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সফর নিয়ে ভারতের কেন এত আগ্রহ? দেশটির গণমাধ্যম কেন এত সরব? এ বিষয়টি জানবো দীপ্ত টিভির বার্তা প্রধানের কাছ থেকে। কোনো দ্বিপাক্ষিক সফর একটি দেশের আগ্রহের কারণে হয় না, দুই দেশের পারস্পরিক স্বার্থ থাকতে হয় এবং দুই পক্ষের স্বার্থ যখন এক জায়গায় মিলে যাবে তখন এই সফরটা হবে। ভারতের অধিকাংশ মিডিয়াকে এখন বলা হয় গদি মিডিয়া, কারণ অধিকাংশ মিডিয়া মোদি সরকার ক্ষমতায় আসার পর মোদি সরকারকে নির্লজ্জভাবে বলা যায় প্রশংসা করে এবং বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালায়। মোদি যেটা চায় সেটাকেই তারা বেশি করে তুলে ধরার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন সরকার চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ফলে দিল্লির জন্য ঢাকার নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া পার্শ্ববর্তী দেশ হিসেবে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও যোগাযোগের জন্য সম্পর্ক রাখা প্রয়োজন। এছাড়া এই সফরের সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টিও রয়েছে। একটি বড় দেশ হয়ে ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কেন মিলেমিশে চলতে পারছে না, সেই প্রশ্নটিও উঠছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। লা লিগায় শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। স্বাগতিক এলচেকে 5-0 গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফার্মিন লোপেজ। অভিষেকেই গোল করেছেন করিম আদেরেমি। আর অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে 2টি গোলে সহায়তা করে নজর কেড়েছেন অ্যান্থনি গর্ডন। বিশ্বকাপের পর দলের কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন ফ্লিক। লামিনে ইয়ামাল শুরু থেকেই মাঠে ছিলেন, তবে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা চলছে।
বিপুল অর্থ খরচে কেনা ওয়াটার বাস লোহালক্কর হিসেবে বিক্রির উদ্যোগ বিআইডব্লিউটিসির। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতে আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।